আবরান ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে গিয়ে নক করি। ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, তাই ভিতরে ঢুকে টেবিলের ওপর কফির মগ রেখে আমার রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ি। সেই দিনে রাতের পর আজ 1 মাস আমি আর আবরান ভাইয়ের সামনে যাইনি। তার জন্য প্রতিদিন সকালে কফি বানিয়ে তা বড় মামির হাতে দিয়ে পাঠাই। কাল আমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার টেনশনে আমার কদিন ঘুম হয়নি, তাই কাল সারা রাত বসে গল্প লিখেছি। অনেক দিন হলো আমি আমার আইডিতে ঢুকিনি আর গল্পও পোস্ট করিনি। আমি ক্লাস 9 থেকে ফেসবুকে গল্প পোস্ট করি আমার ছন্দের নাম ব্যবহার করে। আমি যে গল্প লিখি সেটা কেউ বুঝতে না পারে আর কেউ যেন আমাকে চিনতে না পারে। অবশ্যই আহিম জানে আমি গল্প লিখি। আসমানের নামে আমার একটা পেজ আছে যেখানে 90,000 ফলোয়ার আর লাইক 65,000। আসমানি নামের পেজটির কথা উল্লেখ করেছি, সেটা কাল্পনিক, তাই সেটা সত্যি মনে করবেন না। আমি কাল সারা রাত ধরে গল্প লিখে আজ বেলা 11টায় ঘুম থেকে উঠে গল্পের একটা পর্ব ফেসবুক পেজে পোস্ট করে শাওয়ার নিয়ে রুম থেকে বের হতে আবরাহন ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। চোখ দেখতে পাস না নাকি? অন্ধ তুই? আমি অন্ধ হতে যাব কেন? তাহলে আমার সাথে ধাক্কা খেলি কেন? নিচে পড়ে যাওয়ার হাতে ব্যথা পাইছি। উঠে দাঁড়িয়ে আবরাহন ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমি না হলে খেয়াল করিনি, তাই বলে আপনি একটু খেয়াল করে হাঁটবেন না নাকি? আমার কথা শুনে আবরাহন ভাইয়া বলে উঠলে, এ তো সাহস তো কম না, তুই আমার বাড়িতে থেকে আমার সাথে উঁচু গলায় কথা বলছিস। আমি আর কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে এলাম। আমার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন। তিনি ভাবতে পারেনি আমি তাকে ইগনোর করে চলে যাব। তিনি তাড়াতাড়ি করে রুমে ঢুকে তার ভালোবাসার মানুষটির লেখা পড়ছেন মনোযোগ সহকারে। টেবিলে বসে নাস্তা করছি, এমন সময় পিছন থেকে কে যেন আমার চোখ ধরে রাখে। আমি তার স্পর্শ বুঝতে পেরেছি কে সে, তাই বলে উঠলাম, আহি, আমি জানি তুই আমার চোখ ধরে আছিস। আমার কথা শুনে আমার চোখ ছেড়ে দিয়ে আহি আমাকে বলে উঠে, তুই বারবার কেমনে বুঝিয়ে যাস? তোর স্পর্শ আমি ভালো করে অনুভব করতে পারি। তুই সব পারস? তুই আজ আসবি? কই আগে তো বলিসনি কেন রে? না বলে এসেছি বলে তুই আমাকে অপমান করছিস? তোর নামে আমি মামলা করব। আহির কথা শুনে বড় মামি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, কি হয়েছে রে? আর কে কার নামে মামলা করবে? আহি বলে উঠে, আমি ওকে না বলে আসছি, তাই সে আমাকে অপমান করছে, তাই আমি আরুর নামে মামলা করব। আহির কথা শুনে বড় মামি আমি হাসতে শুরু করি। আমাদের হাসি দেখে আহিও হাসতে শুরু করে। হাসি থামিয়ে বড় মামি বলে উঠলেন, কেমন আছিস রে মা? আগে তুই এ বাড়িতে কত আসছিস, এখন আর আসিস না কেন? ভালো আছি আমি, আপনি কেমন আছেন? এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তো, তাই আর এত আশা হয় না। বুঝলাম, আজ কিন্তু এখানে রাতে থাকতে হবে, না করলে শুনবো না। বড় মামির কথা শুনে আহি হাসতে থাকে, বলে, আচ্ছা থাকবনি। তাদের কথা শুনে আমি বলি, আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? আমার কথা শুনে বড় মামি আর আহি হাসতে হাসতে বলে, তাই তো, তুই কে? তোকে আমরা চিনি না বলে আবার দুজনে হাসতে লাগে। খাবার টেবিলে বসে সবাই একসাথে খাবার খাচ্ছি। খাওয়ার টেবিলে বসে আহিকে মাহি ভাইয়া আর চোখে দেখছে বারবার। হঠাৎ মাহিম ভাইয়ার দিকে চোখ পড়তে দেখি সে আহির দিকে তাকাচ্ছে, আর এদিকে আহিও পাশে মেজো মামি বসা। আহি মনে মনে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে। খাবার খাওয়ার পর আমি আর আহি আমার রুমে চলে আসি। দরজা বন্ধ করে আহি আর আমি গল্প করতে শুরু করি। তখন আহি বলে উঠে, দোস্ত, তুই আজ ফাটিয়ে দিয়েছিস। তোর আজকের গল্পটা অনেক সুন্দর হয়েছে। ধুর, আজকের গল্পটা ভালো হয়েছে, অন্য গল্পগুলো মনে হয় ভালো হয় না। আরে আমি ওভাবে বলিনি, আরও তোর লেখার সব গল্পগুলোই সুন্দর। ও হ্যাঁ, যে কাজের জন্য আসছিলাম, সামনে বই মেলা, তাই ভাবছি তোর এই নতুন গল্পটা বই বের কর। আহির কথা শুনে আমার ও মনে হচ্ছে হ্যাঁ, বই বের করা যায়। তাই আহিকে বললাম, বই বের করা যায়, কিন্তু কিন্তু কি? আমার কাছে তো বেশি টাকা নেই, রিক্সা ভাড়া আর টিফিন থেকে টাকা বাজে আমার কাছে মাত্র 7,000 টাকা আছে। 5 বছর থেকে
টাকা জমিয়ে এ টাকাটা জড়ো করেছি। আমার কথা শুনে আহি বলে ওঠে, আরে এত টেনশন করিস কেন গাধা? আমার এক কাজিন বই ছাপে, আমি তার সাথে কথা বলে রেখেছি সে যে বই ছেপে দিবে। আর বই মেলা থেকে বইগুলো বিক্রি করে যত টাকা পাবো আমরা সে টাকার 35% ভাইয়া নিবে আর বাকি 65% তোর। কি বলিস কি? অবাক হয়ে জানতে চাইলাম, এটা কি সত্যি? রে পাগল, সত্যি। রাত 11টা, আমি আর আহি ছাদে দাঁড়িয়ে আছি। আহি ফোনে তার সে কাজিনের সাথে কথা বলছে। বই বের করার ব্যাপারে কথা বলা শেষ করতেই আমাকে জড়িয়ে ধরে বলে ওঠে, দোস্ত, কাল আমাদের ডেকেছে অফিসে। সত্যি বলছিস তো নাকি? আমার সাথে মজা নিচ্ছিস? আরে বোকা, আমি কেন তোর সাথে মজা নিব? আমার কেমন যেন সব স্বপ্নের মতো লাগছে, আর সেই স্বপ্ন পূরণ হবে এবার। আহি, আমার কেমন অনুভূতি হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। আমার যে কি খুশি লাগছে। আমি আগেই বলেছি আমি কিন্তু বই কিনতে পারবো না। বই তুই আমাকে গিফট করবি, ওকে করবে নে। জানো একটা গান শুনে, আমাকে কতদিন তোর গলায় গান শুনিনি। না রে, আমি গান গাইতে পারবো না। কেন রে, কি হয়েছে? আহি আরুর গালে হাত দিয়ে বলল, আমার যে গান বলা অপরাধ। আহির কথা শুনে আমার মনে পড়ে গেল সেই দিনের রাতের ঘটনা। সে রাতের কথাগুলো কানে এসে বাড়ি খাচ্ছে। আহি আমার নিশ্চুপ থাকার কারণ বুঝে বলে উঠে, শোন আরু, তুই যদি নিজেকে দুর্বল ভাবিস, আমাকে অসহায় মনে করিস, মানুষ তোকে পায়ের তলায় পিষে মারবে। তারা তো ভাববে তুই অসহায়, তুই কিছু করতে পারবি না। তারা সেটাই সুযোগ নেবে। তোকে শক্ত হতে হবে, তাদের বুঝিয়ে দিতে হবে তুই অসহায় না, তুই দুর্বল না। তোকে অবহেলা করা মানুষগুলোকে দেখিয়ে দিতে হবে তুই তাদের ছাড়া ভালো আছিস। আহির কথাগুলো আমার কানে বাড়ি খাচ্ছে। তাদের দেখিয়ে দিতে হবে আমি দুর্বল না, আমি অসহায় না, আমি তাদের ছাড়া ভালো আছি। সকালে আহি আর আমি নাস্তা করতে বসেছি। বেলা বাজে 11টা। কাল রাতে দুই বান্ধবী রাতে গল্প করতে করতে অনেক রাতে ঘুমিয়েছি, তাই উঠতে দেরি। সকালে সবাই নাস্তা করে মেয়ে তার কাছে চলে গেছে। আমি আর আহি দেরি করে ঘুম থেকে উঠায় এখন নাস্তা করছি। বড় মামি আমাকে আর আহিকে নাস্তা খেতে দিয়ে আমাদের সামনে বসে বলে, কি মামুনি, আপনাকে ঘুম ভাঙার সময় হলো নাকি আবার নাস্তা খেয়ে ঘুমাবেন? বড় মামির কথা শুনে আমি আর আহি দুজনের দিকে তাকিয়ে হেসে উঠলাম। আমাদের হাসি দেখে বড় মামিও আমাদের সাথে হাসতে থাকেন। আহি হাসি থামিয়ে বলে, মামি, আপনার কাছে আমার একটা আবদার আছে। আহির কথা শুনে বড় মামি একটু নড়েচড়ে বসে বলে উঠলেন, তোমার আবদারটা যদি আমার স্বাদের মধ্যে থাকে আমি সেটা পূরণ করব। তুমি বলো মা, আমি পূরণ করার চেষ্টা করব। আহি বড় মামির কথা শুনে আমার দিকে তাকে মৃদু হাসি দিয়ে বলে ওঠে, মামি, আমি আরুকে কিছুদিনের জন্য আমার সাথে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আহির কথা শুনে বড় মামি মুখটা মলিন হয়ে গেল। তিনি একবার আমার দিকে তাকে আহির উদ্দেশ্য বলে উঠলেন, তোমাদের একটা ঘটনা বলি শোনো। আমার আর তোমার মামার প্রেমের বিয়ে। তোমার নানি আমাকে ততটা পছন্দ করতো না, সেটা তার কথা বুঝতে পারতাম। আমি বিয়ে হয়ে আসি তখন সিমি 5 বছরের। সে বড় ভাবি বলতেই পাগল। ও সব সময় আমার কাছে থাক। বিয়ের বছর পাড়িয়ে যাচ্ছে, তাও আমার বাচ্চা হয় না। এই নিয়েও তোমার নানির সমস্যা, কেন আমার বাচ্চা হচ্ছে না, এটা নিয়ে প্রতিদিনই একটা না একটা ঝামেলা লেগেই থাকতো বাসায়। এইভাবেই কেটে গেল 4 বছর। আমার বিয়ের পর থেকে আমি সিমিকে আমার সন্তানের মতো লালন পালন করছি। হঠাৎ করে জানতে পারি আমি মা হতে চলছি। আমার যে কি খুশি লাগছিল বলে বোঝাতে পারবো না। বাড়ির সবাই এর কথা শুনে অনেক খুশি। আব্রাহনের পেটে আসার পর থেকে আমি অসুস্থ থাকতাম প্রায় সময়। ছোট সিমি তখন কেমন যেন বুঝদার হয়ে গেল। সে সব সময় আমার পাশে থাকতো। আব্রাহন হওয়ার পর আমি আর ও অসুস্থ হয়ে পড়লাম, কোনো কাজ করতে পারলাম না। আব্রাহনকে সব সময় সিমি সামলাতো। স্কুলে থাকার সময়টুকু বাদে সব সময় আমার কাছে থাকতো। হঠাৎ তোর মেজো মামার বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারপর তোর মামার বিয়ে মিমির সাথে হয়। আমার বাবার বাড়ির অবস্থা চেয়ে
তোর মেজো মামি বাবার বাড়ির অবস্থা ভালো ছিল, এটা দেখে সবসময় তোর নানি আমাকে কুকথা বলতো। তোর মেজো মামির সাথে সিমির বনিবনা হতো না, ততদিনে তোর নানি মারা গেছে। আস্তে আস্তে তোর মেজো মামাও কেমন যেন বদলে যেতে শুরু করে। এভাবেই কেটে গেল 6 বছর। তখন সিমি একজন যুবতী নারীতে পরিণত হয়েছে। সে দেখতে অনেক সুন্দর ছিল, এক কথায় চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। হঠাৎ একদিন বাড়িতে জানাজানি হয়ে যায় সিমি একজনের সাথে সম্পর্ক আছে। এটা নিয়ে বাসা অনেক ঝামেলা হয়। তোর মেজো মামির কথা শুনে তোর মেজো মামা অনেক মারে সিমিকে। আমি বাধা দিতে গেলে আমাকে মিমি অনেক কথা শোনায়। সে বলে আমি নাকি সিমিকে এই সব করতে উৎসাহ দিই। আমার জন্যই সিমি খারাপ হয়ে গেছে। কোনোদিন রাস্তার ছেলেদের সাথে পালিয়ে যাবে বলা যায় না। সে এমন করে ব্রেন ওয়াশ করে যে তোর নানা মামারা মিমিকে কথা শুনিয়ে তার ভাইয়ের সাথে সিমির বিয়ে ঠিক করে। এদিকে সিমি কার সাথে সম্পর্ক ছিল তখন তারা আমাদের কাছে অজানা। সিমির বিয়ের দিন সকালে তোর নানা ভাইয়ের পা দুটো ধরে অনেক ধন্যবাদ করে। সে এই বিয়ে করতে চায় না, সে অন্য কাউকে ভালোবাসে। তোর নানা মান সম্মান এর ভয় মিমির ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে। আমাকে সিমি বিয়ের আগে আমার বাবার বাড়িতে রেখে আসেন যাতে সিমিকে কোনো রকম সাহায্য করতে না পারে। বিয়ের দিন তোর মেজো মামি তোর মেজো খালা মিলে সিমিকে সাজায়। বরযাত্রী আসার বাড়ি সবাই সেদিকে ব্যস্ত। সিমির দিকে তাদের কারো খেয়াল নেই। কাজীকে নিয়ে যখন রুমে যায় বিয়ে পড়ানোর জন্য তখন দেখে রুম ফাঁকা। বাড়িতে হইচই লেগে যায়। বিয়ের আসর থেকে বউ পালিয়ে গিয়েছে।